প্রথমত হচ্ছে মে দিবস একটি মানে সামগ্রিক একটা ব্যাপার। এটা দিন বদলের একটা দিন। এটা মনে রাখতে হবে যে মে দিবস 140 বছর যাবৎ সারা পৃথিবীর মানুষ কোনো না কোনোভাবে কোনো না কোনো প্রান্তে মে দিবস পালন করে। তার মধ্যে এর ভিতরকার একটা নিশ্চয়ই আলাদা শক্তি আছে, সেই শক্তিটাই আমাদেরকে প্রেরণা দেয়। সুতরাং একটা নির্দিষ্ট ভূখণ্ডে নির্দিষ্ট দেশে মে দিবস শ্রমিকদের বা দাবি দেওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা সামাজিক পরিবর্তনের কোন স্থানে আমরা আসছি, মে দিবস আমাদের কীভাবে পরিচালিত করে। কিন্তু এটা তো একটা মুক্তিকামী মানুষের প্রেরণার দিবস। তো সেদিক দিয়ে যদি বাংলাদেশের আমরা সরকারি তথ্যগুলো যাচাই করি তাহলে দেখবেন যে বাংলাদেশে উন্নয়নের সাথে সাথে বৈষম্য বাড়ে। প্রতি বছর বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 100 কোটিপতির অ্যাকাউন্ট বাড়ে। আবার তার বিপরীতে বাংলাদেশে কিন্তু শ্রমিকদেরকে সুনির্দিষ্টভাবে শ্রমিকদের জন্য কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেই। মানে দুই একটা উদাহরণ দিলেই বোঝা যাবে যে আমরা ন্যায্যতা অন্যায্যতার কোথায় আছি আমরা। তো এটি যে একটা, দুই হচ্ছে যদি আমরা দেখি যে মুদ্রাস্ফীতির যে আপনার লাগামহীন যে বৃদ্ধি হয়, তার সাথে কিন্তু বেতন বৃদ্ধির কোনো ব্যবস্থা কিন্তু বিদ্যমান না। প্রথমত আমাদের কোনো জাতীয় ন্যূনতম মজুরির মানদণ্ড নেই, যেগুলো আছে বিভিন্ন সেক্টরের জন্য, এবং তার মধ্যেও যে সেক্টরগুলো একটু সক্রিয়, ইউনিয়ন একটু সক্রিয় অথবা বাইরের ব্যবসার সাথে সম্পর্কিত, বাইরের সেগুলোই নিয়মিত পর্যালোচনা হয়। সেটাও আপনার মুদ্রাস্ফীতি বা জীবনযাপন ব্যয়কে খুব বেশি বিবেচনা করে যে হয় ব্যাপারটা এরকম না। তো আমরা বুঝতেই পারি যে গার্মেন্টসের যে সবচেয়ে বেশি শ্রমিক যেখানে, সবচেয়ে বেশি আলোচনা যেখানে হয়, সেখানকার মজুরি হচ্ছে 12,500 টাকার মতো। তার মানে বোঝাই যায়, এবং আমরা মালিক এবং শ্রমিক সবাই বলে যে তার ওভারটাইম সহ কিছু টাকা পায়। তাহলে এইখানেই আমাদের মে দিবসের ন্যায্যতা চলে আসে। যে হুমায়ুন ভাই যারা বলতেছিলেন যে মে দিবস তো 8 ঘন্টা কাজের জন্য একটা মূল দাবি ছিল, তার ভিতরে অনেক দাবি ছিল, ন্যায্য মূল্য অনেক। কিন্তু তা এখন শ্রমিক যখন বলে যে আমাকে জীবনযাপন করতে হলে ওভারটাইম সহ কাজ করতে হয়, তখন বোঝা যায় যে মূল বিষয়গুলো ন্যায্যতার পরিমাপে, মানে মে দিবসের পরিমাপে যদি ন্যায্যতা বলি আমি, তাহলে সেখান থেকে আমরা অনেক দূরে আছি অর্জনের ক্ষেত্রে। কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে এই জন্য যে সবাই এই অন্যায্যতা স্বীকার করে। যে সবাই বলে যে না, আমরা মে দিবসের চেতনার নিরিখে বা একটা ন্যায়ভিত্তিক সমাজ গঠনের নিরিখে বাংলাদেশের শ্রমজীবী মানুষ এখন যেখানে আছে সেটা সঠিক না। এটা একটা দিক। আর 2 নম্বর হচ্ছে যে আপনারা জানেন যে গত সরকারের আমলে শ্রম সংস্কার কমিশন গঠিত হয়েছিল। এখানে আমাদের একজন সদস্য রাজিবুজ্জামান রতন ভাই আছেন। এটা সবাইকে মিলে গঠিত হয়েছিল, মালিক প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি এবং বিভিন্ন বিশেষজ্ঞ অর্থনীতিবিদ। তো সবাই মিলে কিন্তু আমরা একটা চালচিত্র তুলে ধরেছি যে কোথায় কোথায় সমস্যা, একদম বেকারত্ব থেকে শুরু করে আপনার সামাজিক নিরাপত্তা পর্যন্ত, বিচারের ব্যবস্থা পর্যন্ত। আমি শুনতেছিলাম রতন ভাই যে বলতেছিল ক্ষতিপূরণের পরিমাণ। তো একটা দেশে ক্ষতিপূরণের মৃত্যুর জন্য ক্ষতিপূরণের পরিমাণ 2 লক্ষ টাকা, এবং যেখানে নিয়মিত এই কাজ এবং দুর্ঘটনা হাত ধরাধরি করে চলে। তো সেখানে ন্যায্যতার বিষ্ণুরা কিন্তু খুব বেশি দূর যেতে হয় না আলোচনার জন্য। অতএব একটা চলচ্চিত্র সামনে আসে আমাদের সংস্কার কমিশনের প্রতিবেদনে। পাশাপাশি আমাদের যে আইনগুলো আছে, আইনগুলো যদি বিশ্লেষণ করা হয় সেখানেও দেখা যায় যে আমরা কোথায় আছি। এই যে বিশাল এক আউটসোর্সিং আপনার শ্রমিক, আমি আসতেই যেহেতু যানজটে পড়েছিলাম, আমি পড়তেছিলাম ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের আজকে একটা রায়। তো সেখানে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট তার সরকারকে এর আগে রায় দিয়েছিল ওই যে তাদের দৈনিক ভিত্তিক শ্রমিকদের ব্যাপারে, তো সেটা মানেনি। তো আজকে স্মরণ করিয়ে দিয়েছে যে ইন্ডিয়া যে চাঁদে গেছে এর পিছনে কর্মচারীদের, শ্রমিকদের অনেক অবদান আছে, এটা ভুলে গেলে চলবে না। আর এইমাত্রই পড়তেছিলাম আমি গাড়িতে বসে। তা আমাদের এই যে এক্সপ্রেসওয়ে যেখানে আমি আসলাম বলে অনুষ্ঠানে আসতে পারতেছি, বা আপনাদের এই যে বিশাল কমপ্লেক্স,
হ্যাঁ, বড় বড় ভবন, সব কিছু পিছনে তো শ্রমিকরা আছে। কিন্তু বাংলাদেশের নির্মাণ শ্রমিকদের ওই মারা গেলে কিন্তু ক্ষতিপূরণ 2 লক্ষ, তাও কিন্তু মানে সবাই পায় না, এই জন্য যে সবাই আইনের সুরক্ষার মধ্যে না। এখন এই একটা অবস্থার মধ্যেই আমাদের কাজ করতে হচ্ছে। এই কাজের মধ্যে আমরা আগাবো, যেটা হুমায়ুন ভাই বললো যে বিএনপির ইশতেহারে শ্রমিক এবং শ্রমকল্যাণ এর ব্যাপারে কিছু সুনির্দিষ্ট অঙ্গীকার আছে, এবং আমরা মনে করি বিএনপি একদিকে যেমন ম্যান্ডেট পেয়েছে ভোটের মাধ্যমে ইশতেহারের, আবার দায়বদ্ধতা তৈরি হয়েছে, তাদেরকে বাস্তবায়ন করার পরিকল্পনা সামনে নিতে হবে। তার মাধ্যমে আপনার এগোবো। আমরা একটা শ্রমিক ইশতেহার দিয়েছিলাম রাজনৈতিক দলগুলোর কাছে, সেটাও তারা আপনার সম্মত হয়েছিল। তা সব মিলিয়ে আমি আবারও রিপিট করতে চাই যে ন্যায্যতার দিকে এগোতে হবে। ন্যায্য অবস্থায় আমরা আছি এটা বলার কোনো সুযোগ নেই শ্রমজগতে। আমি একটু কথা বলতেই চাই, যেহেতু আপনি শ্রম সংস্কার কমিশনের দায়িত্বে ছিলেন, এত সুন্দর একটা সুশীল সরকার এই শ্রম সংস্কার কমিশন নিয়ে নীরবতা পালন করলো কেন? এটা তো সরকার বলতে পারবে। আমরা মনে করি আমরা শুধু বলতে পারি যে আপনি এখানে সরকারের ব্যর্থতাকে কিভাবে মূল্যায়ন করবেন? এখানে সরকারের কোনো বিশেষ সরকারের ব্যর্থতার চাইতে আমি বলবো যে বাংলাদেশে উপরিকাঠামোতে যারা আছে, সরকার, আমলা, নীতি নির্ধারক, তারা শ্রমিকদের সমস্যাটাকে কখনোই খুব মৌলিক সমস্যা হিসেবে দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে না। তারা দেখে যে একটা সমস্যা তৈরি হয় যখন শ্রমজগতে, তখন সেটা সমাধান করতে যায়, ফায়ার ব্রিগেড অ্যাপ্রোচের মতো। এটা আমি আগেও অনেক জায়গায় বলেছি। মনে করেন সড়ক পরিবহনের শ্রমিকরা প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে। তাহলে কি আমরা বিষয়টা এভাবে বলবো যে সারা জীবন ডক্টর ইউনূসের গরিব প্রেম, হ্যাঁ, দারিদ্র প্রেম, হ্যাঁ, তাদের পক্ষে কথা বলবার যে নানা ধরনের প্রতিশ্রুতি সারা জীবন শুনলাম, উনি এটি সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করবার সময় এটির সঙ্গে এক ধরনের প্রতারণা করলেন? না, এগুলো ব্যক্তি নিরপেক্ষ ব্যাপার। শ্রমিকদের ব্যাপারটা ব্যক্তি নিরপেক্ষ ব্যাপার। তার মানে এই না যে এই উদ্যোগগুলো নিতে পারতেন না, এটা আমি এটা ব্যক্তি নিরপেক্ষ ব্যাপার। এটা সমাজের উপরিকাঠামোতে, আমি বললাম তো, সমাজের উপরিকাঠামোতে যারাই আছেন, এটা আমি খুব দাবি নিয়েই বলতেছি, এখানে ব্যক্তির ব্যাপার না। এবং সরকার, আগের সরকার, পরের সরকার বা সরকারের সাথে বিরোধী দল যারাই আছে, নীতি নির্ধারণী পর্যায়ে যারা প্রভাব রাখতে পারে, তারা শ্রমিকদের সমস্যাটাকে সংস্কারের দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে না।